আজ বিজয় দিবস। এই দিনেই পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করে ভারতের কাছে। সেই ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন চালসার প্রবীণ মুক্তিযোদ্ধা তথা ভারতের প্রাক্তন গুপ্তচর সোমনাথ চৌধুরী। তিনি বাংলার জেমস বন্ড নামে বিশেষ পরিচিত। বন্দুকের প্রশিক্ষণ থাকলেও তিনি হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার একটি উর্দু পত্রিকায় চিত্র সাংবাদিকের পেশা বেছে নেন তিনি। সেজন্য নিজের ধর্ম পরিচয় গোপন করতে হয়েছে ওনাকে। ব্রাহ্মণ হয়েও নিয়মিত তিনি পড়তেন নামাজ। তার তৈরি করা একটি দল নজর রাখত পাকিস্তান সেনার গতিবিধির ওপর। সেই তথ্য, ছবি হাত বদল হয়ে চলে আসতো ভারতে। তারপর তৈরি হতো রণকৌশল। সোমবার মেটালি চা বাগানের মূর্তি ডিভিশনে ফুটবল মাঠে একটি বেদিতে পুষ্প নিবেদন করেন তিনি। কারণ 1970-এর দশকে সেখানেই ছিল ভারতীয় সেনার প্রশিক্ষণ শিবির। এখানেই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিতেন। তখন দুর্গম ও পাহাড়ি এলাকায় শোনা যেত রাইফেল, মেশিনগানের শব্দ, যেসব এখন অতীত। তবে সেই অতীতকে ইতিহাসে তুলে ধরার দাবি জানিয়েছেন সোমনাথ চৌধুরী। এই মাঠেই ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন জেমস বন্ড। তো কিছু করি নাই, ইনডাইরেক্ট ভাবে করেছি। হ্যাঁ, ডাইরেক্ট করার মতো পরিস্থিতি সেই সময়টাও ছিল না। আমরা 4-5 জন গ্রুপ নিয়েই আমরা করেছি এই কাজটা। কিভাবে আপনারা মানে সেই তথ্যগুলো পাঠাতেন? আমি হয়তো তোমার কাছে দিলাম, তুমি আবার আরেকজনের কাছে দিলে, এইভাবে তথ্যগুলো দিত। তথ্যের সঙ্গে কি আপনারা ছবিও দিতেন? মানে সেই সময়কার পাকিস্তানের যে সময় অত্যাচারের ছবিগুলো কিছু কিছু পাওয়া গেছে, পাঠাতে হতো। সেই সময় পাকিস্তানে যেখানে আর্মি ক্যাম্প ছিল, পাকিস্তানের ক্যাম্প যেগুলো ছিল, সেই ক্যাম্পের কোনো ছবি বা এরকম কোনো তথ্য, যে তথ্য ভারতীয় সেনাবাহিনীকে এগুলো তোলা খুব কষ্ট ছিল, জীবনের রিস্ক ছিল, এই জন্য তোলা হয়নি। কিন্তু মানে আপনি সেই সময়কার সেই চিত্রগুলো নিজের চোখে দেখছেন, মানে সেই সময় কীরকম অত্যাচার হয়েছিল? হ্যাঁ, সেটা দেখেছি। তো এই যে সেই সময়কার বাংলাদেশ আর এখনকার যে বাংলাদেশ, একটা বিস্তর একটা ফারাক। হ্যাঁ, সেই সময় বাংলাদেশ যেরকম একটা স্বাধীন হওয়ার জন্য একটা তারা উদগ্রীব ছিল, স্বাধীন হতে হবে, কিন্তু এখন স্বাধীনতার পর দেখা যাচ্ছে বাংলাদেশের একটা অরাজকতা, একটা সিচুয়েশন একটা চলছে। দুটা পন্থী আছে, একটা হচ্ছে ডানপন্থী, একটা হচ্ছে বামপন্থী। ডানপন্থীর ভিতরেও আরেকটা ভাগ আছে যেটা উগ্র। এখন এই দেশটা এখন উগ্রবাদীর হাতে চলে গেছে, ডানপন্থী উগ্রবাদীদের হাতে চলে গেছে। এটা এটা এটাই হচ্ছে বাংলাদেশের আসল মুখোশ। কখনো মনে হয়নি এই যে আপনারা সেই সময় যে এতটা মানে আপনাদের বলিদান বা এত বড় একটা স্যাক্রিফাইস, এত পরিশ্রম, সেই পরিশ্রমটা কোথাও গিয়ে বৃথা হয়ে গেল বা কোথাও ব্যর্থ হয়ে গেল আপনাদের পরিশ্রমটা? হয়েছে, নাহলে পরে যখন আজকে সংখ্যালঘু সংখ্যা কোথায় ছিল আর সেই সময় সংখ্যালঘু কোথায় ছিল? হ্যাঁ, এখন সংখ্যালঘু এখন চারিয়ে এসে দাঁড়াচ্ছে। সেই সময় তো আপনি যেটা জানতে পেরেছি যে আপনি আপনার পরিচয় গোপন করে আপনি সেই সময় কাজ করতেন, সেটা কি করে করতেন? সে পরিচয় গোপন করে আমি যে হিন্দু মানুষ সেটা তো বলা যেতই না, তাহলে তো আমাকে মেরে দিত। ওর টার্গেটই ছিল হিন্দু। কি করে তাহলে আপনি বাঁচলেন সেখান থেকে? নাম মানে চেঞ্জ করতে হয়েছে। কি নাম নিয়েছিলেন সেই সময় আপনি? সেখান থেকে হঠাৎ করে সোমনাথ থেকে শমশের হয়ে গেলাম। শমশের। আচ্ছা, সেই শমশের থেকেই এখন আপনি এখন বর্তমানে চালসায় আছেন এবং চালসায় আপনার জীবন জীবিকা চলছে। তো কি বলবেন আগামী প্রজন্মকে? আগামী প্রজন্মকে দেশটাকে যেন ওরা ভালোভাবে দেশপ্রেম হয়। আরও আমার চাইতে বড় বড় মনি ঋষিরা আছেন, তারাও দেশের জন্য করে গেছেন। আমি আবার বাংলার ছেলেপেলেদের বলবো, তোমরা দেশপ্রেম হও, দেশের প্রতি যেন তারা নিষ্ঠাবান হয়, দেশকে শ্রদ্ধা ভক্তি এটা যেন করে।